আবরার, তুই এটা একদম ঠিক করলি না। মেয়েটা এখনো পিচ্ছি, আর সম্মতি ছাড়া একটা মেয়ের কাছে যাওয়া ভালো না। সে তোর বউ ঠিকই, কিন্তু ও এখনো ছোট, সহ্য করতে পারবে না। সময় দে আবরার, ওকে সময় দে। আবরার আর কিছু সময় ছাদে থেকে তারপর নেমে গেল। সে আর নিজের রুমে গেল না, অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল। সকাল 7:45 বাজে। এমন সময় আতিয়া ঘুম থেকে উঠল। আজকে আর সে ফজরের নামাজ পড়তে পারেনি। এত ঘুম যে ওর চোখের পাতায় ছিল যে সে একদমই তাকাতে পারেনি ঘুমের কারণে। আতিয়া ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আজকে শুক্রবার, স্কুল ছুটি আছে। আতিয়া ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করল। তারপর সে মুখে পানি দিল। এইবার হাতে একটু পানি দিয়ে গলায় দিতেই ওর গলা জ্বলে ছাই হয়ে গেল। আতিয়া তাড়াতাড়ি আয়নার সামনে দাঁড়িয়ে তার গলার কাছে তাকিয়ে দেখে কিসের একটা দাগ। আতিয়া ভালোভাবে হাত ভুলিয়ে দেখে কামড়ের দাগ। আতিয়া এবার আতকে উঠে বলে, আল্লাহ, আল্লাহ, কিসের কামড়ের দাগ? আমাকে কিসে কামড়ে দিল? এখন কি মরে যাব নাকি বেঁচে যাব, নাকি আমি মরে গেছি? এইসব ভাবতে ভাবতে আতিয়ার চোখে পানি চলে আসলো। সে ওইভাবেই নিচে নামলো। নিচে নেমে দেখলো মিসেস মোহনা, মিস্টার নাফিস আর আবরার একসঙ্গে ডাইনিংয়ে বসে নাস্তা করছে। মিসেস মোহনা শুধু খাবার সার্ভ করে দিচ্ছে। আতিয়া সেখানে যেতেই মিসেস মোহনা আতিয়ার দিকে তাকিয়ে দেখলো ওর চোখে পানি। এটা দেখে মিসেস মোহনা বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে দাদুমণি, তোর চোখে পানি কেন? আতিয়া ভেজা কণ্ঠে বলল, দাদিজান, আমি মরে গেছি। আতিয়ার এমন কথা শুনে মিস্টার নাফিস ও আবরার ও আতিয়ার দিকে তাকালো। মিসেস মোহনা অবাক হয়ে বলল, কি যাতা বলছিস দাদুমণি? ঠিকই বলছি আমি। এরপরে গলায় থাকা সেই কামড়ের দাগ মিসেস মোহনাকে দেখিয়ে বলল, এই দেখো কামড়ের দাগ। কোনো বিষাক্ত প্রাণী তার বড় বড় হুল হুল দাঁত আমার গলায় কামড়ে দিয়েছে। এখন আমি মরে যাব, তখন কি হবে? বিষাক্ত প্রাণী, বড় বড় হুল হুল দাঁত। এটা শোনা মাত্রই আবরার কেসে উঠল। কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাচ্ছে। মিসেস মোহনা তাড়াতাড়ি পানির গ্লাসটা আবরারের হাতে দিল। আবরার পানিটা খেয়ে ফেলল। তার দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। মেয়ে বলে কি বিষাক্ত প্রাণী আর বড় হুল দাঁত? আবরার এইবার মিসেস মোহনার দিকে তাকিয়ে বলল, দাদি, আমি চলে যাচ্ছি। মিসেস মোহনা চিন্তিত স্বরে বলল, এইভাবে কেসে উঠলি কেন? আর কিছুই তো খেলি না। আবরার চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, বিষাক্ত প্রাণীর বড় হুলদাত শুনে আমার কাশি উঠে গেছে। এই খাবার আর গলা দিয়ে নামবে না। এই বলে আবরার বেরিয়ে গেল। আর আতিয়া মনে মনে বলল, মাফিয়া নির্জীব মানুষ, আমি কি তোকে কিছু বলেছি যে এইভাবে চলে গেলি? হাব ভাব দেখে মনে হচ্ছে তো বিষাক্ত প্রাণী। মনে হয় এই তোকেই বলছি। তারপর মিসেস মোহনাকে বলল। দাদি যান। মিসেস মোহনা একটা মলম এনে আতিয়ার গলায় লাগিয়ে দিতে দিতে বলল, কিচ্ছু হবে না, হয়তো মশা কামড়িয়েছে, তাই এমন হয়ে গেছে। চিন্তা করিস না, আমি মলম লাগিয়ে দিচ্ছি, ভালো হয়ে যাবে। এবার খেতে বস। আতিয়াও আর কিছু না বলে খেতে বসে পড়ল। দেখতে দেখতে আতিয়ার টেস্ট পরীক্ষা চলে আসলো। আতিয়ার এখন পড়াশোনার ধুম লেগে গেছে। সারাদিন বই পড়তে হয়, আর এর পেছনে মিসেস মোহনার হাত। সে নিজে বসে থেকে আতিয়াকে বই পড়ায়। আজকে আতিয়ার গণিত পরীক্ষা। সে একেবারে রেডি হয়ে তারপর ডাইনিং টেবিলে খাওয়ার জন্য বসলো। আতিয়া বসতে মিসেস মোহনা আতিয়াকে নাস্তা দিল। মিস্টার নাফিস খাবার খেতে খেতে আতিয়াকে বলল, প্রিপারেশন কেমন দাদুমণি? আতিয়া ওইভাবেই জবাব দিল, আলহামদুলিল্লাহ দাদাজান, খুব ভালো। আলহামদুলিল্লাহ। ভালো করে প্রথমে প্রশ্ন দেখবি, তারপর সেটার উত্তর লিখবি, ঠিক আছে? আতিয়া খেতে খেতে মাথা উপর নিচ করে বলল। আচ্ছা দাদাজান। ওদের খাওয়ার মধ্যেই আবরার হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। তারপর ডাইনিং টেবিলে গিয়ে বসলো। মিসেস মোহনা আবরারের প্লেটেও নাস্তা তুলে দিল। আতিয়া খাওয়ার মধ্যে আর চোখে একবার আবরারের দিকে তাকালো। আবরার ফোন স্কল করছে। আতিয়া মনে মনে মুখ ভেঙচিয়ে বলল, আরে মাফিয়া বেটা, খাওয়ার সময় অন্তত ফোনটা রেখে খা, নয়তো খাবারে পোকামাকড়ের টয়লেট পড়বে। আর সেটাও তুই তরকারি ভেবে খেয়ে ফেলবি। ছি, আমি কি ভাবছি এসব? যা হয় হোক, আমার কি তাতে? আতিয়া আবারও নিজের খাওয়ায় মনোযোগ দিল। সবার খাওয়া শেষ হতেই মিসেস মোহনা আবরারকে বলল, দাদুভাই, আজকে দাদুমণির প্রথম টেস্ট পরীক্ষা, আমি চাই ওকে ড্রপ করে দে। আবরার এখনও ওইভাবে ফোন স্ক্রল করছে। মিসেস মোহনার কথার জবাব ও আবরার ফোন স্ক্রল করতে করতে বলল, সরি দাদি, আমি পারবো না, আমার মিটিং আছে। দাদা আছে তো?
আবরারের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই মিস্টার নাফিস বলল, মিটিং আমি সামলে নেব। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুই দাদুমণিকে স্কুলে দিয়ে আয় যা। আবরার এবার ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিস্টার নাফিসের দিকে তাকালো ভ্রু কুঁচকে। মিস্টার নাফিস মজার স্বরে বলল, এইভাবে তাকাচ্ছিস কেন? আমি কি তোর বউ লাগি যে তোর ওই চাহনিতে আমার ভেতরের রোমান্স জাগ্রত করছিস? যদি এটা ভেবে থাকিস ভুলে যা। শুধু আমি শুধু তোর দাদির, আর কারোর না, বুঝেছিস? মিস্টার নাফিসের কথা শুনে আবরার ভ্যাবাচাকা খেয়ে গেল। আর এইদিকে আতিয়া খিলখিল করে হেসে উঠল। আর মিসেস মোহনা রাগী চোখে মিস্টার নাফিসের দিকে তাকিয়ে রইল। আতিয়ার হাসি দেখে আবরার বিরক্তকর কণ্ঠে বলল, এই মেয়ে, এইভাবে পেতনিদের মতো হাসা বন্ধ করে আসো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে আবরার বাড়ি থেকে বেরিয়ে গেল। আবরারের এমন কথায় আতিয়া বিড়বিড় করে বলল, বেটা নির্জীব মানুষ, তুই আমার হাসি পেতনিদের মতো তাই বললি? আমার হাসি দেখে কত ছেলে ঘায়েল, আর তুই আমার হাসি পেতনিদের মতো বললি? আমি অভিশাপ দিচ্ছি যে তোর বউ হবে সেই আসলে আস্ত একটা ডাইনি হবে। তার বড় বড় নখ থাকবে যা তোকে খামচিয়ে ধরবে। তারপর শাওড়া গাছে বসে বসে গান গাইবে। ও আমার আবার বেবি, সোনা পাখি, ময়না, বিয়াদ্দব জামাই, আমি তোমারে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যাবে না। যদি আমি পেতনি, কিন্তু দেখতে তোমার মনের আয়নার মতো স্বচ্ছ গো আমার পরাণের আবরার। এইগুলো বিড়বিড় করে বলে আতিয়া এবার আমিন বলল। আমিনটা একটু জোরে বলায় মিসেস মোহনাও শুনে ফেলল, তাই সেও আতিয়ার সাথে আমিন বলে উঠল। আতিয়া এবার মিসেস মোহনা আর মিস্টার নাফিস থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আতিয়া বাড়ি থেকে বেরোতেই দেখতে পেল আবরার ব্লু রঙের মার্সিডিজ নিয়ে তার জন্য ওয়েট করছে। আতিয়া আর কিছু না ভেবে গাড়িতে উঠে বসলো। আতিয়া গাড়ির পেছনে উঠতেই আবরার শান্ত কণ্ঠে বলল, আমাকে দেখে কি আপনার ড্রাইভার মনে হয় ম্যাম? আবরারের এমন কণ্ঠ আর ড্রাইভার শুনে আতিয়া তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, না না না, আপনি আমার ড্রাইভার হবেন কেন? আবরার আবারও শান্ত শীতল কণ্ঠে বলল। তাহলে পেছনে বসেছেন কেন? আতিয়া আর কি করবে, গাড়ির দরজা খুলে বেরিয়ে সামনের ফ্রন্ট সিটে বসে পড়ল। ওর আজকে পরীক্ষা, তাও আবার গণিত। ও চাচ্ছে না এখন আবরারের সাথে কথা কাটাকাটি করার, পরে দেখে নেবে সে। এখন সই সালামতে স্কুল পৌঁছলেই হলো। আবরার এবার গাড়ি স্টার্ট দিল। এর মধ্যে কেউ আর কোনো রকম কথা বলল না, দুজনেই চুপচাপ নীরবতা পালন করতে লাগলো। গাড়ি স্কুলের সামনের গেটে দাঁড় করালো। আতিয়া আবরারের দিকে একবার তাকিয়ে বলল, আমি চলে যাচ্ছি, বাই। বলে গাড়ি থেকে নেমে গেল আতিয়া। গাড়ির দরজা লাগিয়ে দিল। দিয়ে যেই চলে যাবে অমনি আবরার আতিয়াকে ডেকে বলল, এই মেয়ে, ভালো করে পরীক্ষা দিও, ফেল হলে চলবে না। তুমি মাফিয়া জগতে ডন এএফ এর ওয়াইফ। যদি ফেল করো তাহলে জাতি তোমাকে আমার বউ হিসেবে মানবে না। এই বলে আবরার আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে চলে গেল। আর আতিয়া আবরারের বলে যাওয়া কথাগুলো ভাবতে লাগলো। ঠিক সেই সময় পরীক্ষার ঘন্টা পড়ল। আতিয়া এবার ছুটে ক্লাসের ভিতরে গেল। তারপর খাতা আর প্রশ্ন নিয়ে নিজের সিটে বসে পড়ল। আতিয়া আর ফারিহা আলাদা রুমে পড়েছে, তাই আতিয়ার এমন দৌড়ে আসা নিয়ে কিছু বলতে হলো না আতিয়ার। সেদিনের পর কেটে গেল 15 দিন। আতিয়ার পরীক্ষা কালকে শেষ হয়ে গেছে। এখন এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। আতিয়া আর মিসেস মোহনা সোফায় বসে আছে, টুকটাক গল্প করছে। এমন সময় আবরার সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। আবরার কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। মিসেস মোহনা আবরারকে আসতে দেখে কিচেনে চলে গেল। তারপর এক কাপ কফি বানিয়ে আতিয়ার হাতে দিয়ে বলল, দাদুমণি, এটা গিয়ে আবরারকে দিয়ে আয়। আতিয়া টিভি দেখছিল আর সেই সময় মিসেস মোহনা এই কথাটা বলল। আতিয়া আস্তে করে বলল, আমাকেই যেতে হবে? মিসেস মোহনা ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, তুই যাবি না তো কে যাবে শুনি? এই নে ধর। এই বলে মিসেস মোহনা কফির কাপটা আতিয়ার হাতে দিল। আতিয়া আর কি করবে, না গিয়েও কোনো উপায় নেই, তাই সে উপরে আবরারের রুমের উদ্দেশ্যে চলল। আতিয়া আবরারের রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। নক করবে কি করবে না এসব ভাবছে। 5 মিনিট ধরে এইভাবে ভেবে চিনতে তারপর দরজায় নক করল, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। আতিয়া এবার দরজা হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আতিয়া বিড়বিড় করে বলল, দরজা খোলা আর আতিয়া তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা খোলার অপেক্ষা করছিস? দূর, এত সময় কফি দিয়ে কখন চলে যেতাম।
এ বলে আতিয়া রুমের ভিতরে প্রবেশ করল। রুমের ভিতরে একদম অন্ধকার। বাইরের ল্যাম্পপোস্ট থেকে আসা আলোর জন্য আবরারের রুমটি আবছা আবছা দেখা যাচ্ছে। আতিয়া লাইট অন করতে গিয়েও করলো না। ওই আবছা আলোকেই আতিয়া টি টেবিলে কাছে গিয়ে কফির মগটা রাখলো। এরপর সে বেরিয়ে আসার জন্য পা বাড়াতেই হুট করে আতিয়ার হাতকেও টেনে ধরে, তারপর খাটে ফেলে দেয়। আতিয়া ভয় পেয়ে গেল। এত তাড়াতাড়ি সবকিছু হলো। আতিয়া মনে মনে বলল, নির্জীব মানুষ তো আমাকে এইভাবে কোনোদিন টানেনি, তাহলে এটা কে? এইসব বলে যে তাকে বেড়ে ফেলেছে তাকে কিছু বলবে অমন সময় একটা মিষ্টি সুগন্ধি ভেসে আসলো তার নাকে। এই সুগন্ধি কার আতিয়া জানে, তাই সে বলল, এই নির্জীব মানুষ, আমাকে এইভাবে টেনে বেডে ফেলালেন কেন? ছাড়েন আমাকে। আবরার এবার নেশা লাগা কণ্ঠে বলল, বউয়ের সাথে বড্ড রোমান্স করতে ইচ্ছে করছে, তাই আমার বউকে এইভাবে বেডে ফেলেছি। আবরারের এমন কথা শুনে আর মুখ থেকে বিশ্রী গন্ধ বের হতেই আতিয়া বমি করে দেওয়ার মতো অবস্থা। সে এইবার বলল, নির্জীব মানুষ, আপনি ড্রিঙ্ক করেছেন? আবরার বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো ভাবে বলল, আমি ইচ্ছা করে খাইনি, ওই রাকিব ব্যাটা আমাকে খাইয়েছে। বলছে ড্রিঙ্ক করলে নাকি বউ নিজে কাছে আসবে, আমাকে আর যাওয়া লাগবে না। আবরারের এমন কথা শুনে আতিয়ার মাথা চক্কর দিয়ে উঠল। তারপর বলল, যেমন মানুষ তার তেমন বন্ধু অসহ্য। এই বলে আতিয়া আবরারকে নিজের থেকে সরাতে গেলেই আবরার আতিয়াকে আরো শক্তভাবে জড়িয়ে ধরে বলল, এত নড়ছ কেন জান? এইভাবে শুয়ে থাকো, নয়তো আমার রোমান্স তোমার সহ্য করতে হবে। এই সরেন আমার থেকে, আপনি নিজের হুঁশে নেই আর আপনার মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে, সরেন। আবরার আতিয়ার গলায় মুখ ডুবিয়ে বলল, এইভাবে নড়ে নড়ে আমার ভেতরের রোমান্টিকতা বাহির করছো। এখন নিয়ন্ত্রণ হারিয়ে কিছু হয়ে গেলে কিন্তু আমার দোষ না। আতিয়া এবার চুপ হয়ে গেল। যদি সত্যি সত্যি কিছু করে তখন? আতিয়াকে চুপ হতে দেখে আবরার বলল, এই তো গুড গার্ল। এইভাবে দুজনে প্রায় 10 মিনিট ধরে চুপচাপ শুয়ে রইল। আবরারের কোনো সারা শব্দ না পেয়ে আতিয়া আবরারের থেকে নিজেকে সরাতে যেই হালকা বল প্রয়োগ করলো, সে সময় আবরার বলল, আবারও নড়ছো জান। এ বলে আবরার আতিয়ার শরীরের উপরে উঠে গেল। আবরার ওর ওজন আতিয়া নিতে গিয়ে হিমশিম খেয়ে উঠল। মানে এত বড় হাতি পিঁপড়ার ঘাড়ে উঠলে কি অবস্থা হবে? আতিয়াও এখন পিঁপড়ার মতো অবস্থা। আবরার ঘোর লাগা কণ্ঠে বলল, রোমান্সের সব কয়টা অক্ষর হাজির হয়ে গেছে, এখন শুধু অক্ষর কয়টা ব্যবহার করতে হবে। আবরারের কথা শুনে আতিয়া বলল, আপনার নেশা হয়ে গেছে, প্লিজ ছাড়ুন আমাকে। আবরার আতিয়ার কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মুখ আতিয়ার দিকে এগিয়ে আনলো। আতিয়া তো আবরারকে মানা করতেই আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না তাতে। আবরার একদম আতিয়ার ঠোঁটের কাছাকাছি চলে আসে। যেই নিজের শুষ্ক ঠোঁট আতিয়ার নরম ঠোঁটে দখল করবে সেই সময় আবরার আতিয়ার ঘাড়ের উপর ঢলে পড়ল। এদিকে আতিয়া চোখ বন্ধ করেছিল। আবরারকে নিজের ঘাড়ে পড়তে দেখে চোখ খুলল, তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দিস, নয়তো নির্জীব মানুষ আমার ঠোঁট দুটো ইমনানিলাই করে দিত। এই বলে আতিয়া এইবার আবরারকে নিজের উপর থেকে সরালো অনেক কষ্ট করে। আবরারকে নিজের উপর থেকে সরিয়ে আতিয়া বড় বড় নিঃশ্বাস নিল। আতিয়া এইবার আবরারের পায়ে থাকা বর্জ্যতগুলো খুলে ফেলল। তারপর আবরারের মাথাটা সুন্দরভাবে বালিশে শুইয়ে দিল। তারপর একটা ব্ল্যাঙ্কেট আবরারের গায়ে জড়িয়ে দিল। সব কমপ্লিট করে আতিয়া রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। আবরার মূলত ড্রিঙ্ক তেমন একটা করে না, হয়তো বছরে একবার খাওয়ার মধ্যে পড়ে, তাও অল্প। কিন্তু আজকে অফিসের এক মিটিংয়ে ঝামেলা বাজছে আর অনেক টাকা লস হয়েছে, যার দরুন মাথা একদম গরম হয়ে আছে। তাই সে অফিস থেকে বেরিয়ে বাড়ি চলে গেল। তারপর সেখানে গিয়ে প্রয়োজনের বেশি ড্রিঙ্ক করলো, যার দরুন নেশা চড়ে গেল। রাতের আধার কেটে ধরণীতে সুন্দর একটা দিনের সূচনা হলো। এখন বাজে সকাল 7টা। আতিয়া এখনও ঘুমিয়ে আছে। আজকে শুক্রবার, তাই স্কুল যাওয়ার চিন্তা নেই। মিসেস মোহনা নাস্তায় তৈরি করছে আর মিস্টার নাফিস সোফায় বসে বসে নিউজ পেপার পড়ছে। এমন সময় একদম রেডি আবরার সিঁড়ি বেয়ে নেমে আসলো। সে গিয়ে সোজা ডাইনিংয়ে বসলো। আবরারকে বসতে দেখে মিসেস মোহনা চলে আসলো খাবার সার্ভ করতে। সেই সাথে মিস্টার নাফিসও আসলো। আবরার খেতে খেতে মিস্টার নাফিসের উদ্দেশ্যে বলল, কালকে মিটিংয়ে ঝামেলা হয়েছে আর অনেক টাকা লস গেছে। এখন আরও একটা ইম্পর্টেন্ট মিটিং পড়েছে সিলেটে। পরশুদিন মিটিং, আমি কালকে চলে যাব, তাই আমার অবর্তমানে অফিস দেখে রাখবে দাদা। আচ্ছা, তুই একা যাবি? আরিফ যাবে আমার সাথে। এর মধ্যে মিসেস মোহনা বলে উঠল,
তাহলে দাদুমণিকে নিয়ে যা। আবরার ভ্রু কুঁচকে তার দাদির দিকে তাকিয়ে বলল, ওকে কোথায় নিয়ে যাব? তোর সাথে সিলেটে নিয়ে যা, এমনিতে ঘরবন্দি হয়ে পড়ে আছে, তুই ওকে নিয়ে একটু ঘুরে আয়, দেখবি দাদুমণি ভালো লাগবে। দাদি তুমি জানো আমি মিটিংয়ে যাচ্ছি, তাহলে ওকে আবরারকে কথা শেষ করতে না দিয়ে মিসেস মোহনা বলল, তুই যদি আমাকে একটুও ভালোবাসে থাকিস তাহলে আমি আর না শুনবো না। মিসেস মোহনার এমন কথায় আবরার আর কিছু বলল না। এখন হাজার মানা করলেও তাকে আতিয়াকে সাথে নিতে হবে। আর যাই হোক, এই কথা নড়চড় হবে না। আবরারকে দমে যেতে দেখে মিস্টার নাফিস মুসকে মুসকে হাসে। আর তখনই মিসেস মোহনা ধমক দিয়ে বলল, তুমি এইভাবে হাসছো কেন? নাস্তা করো। দাদি যান, ও দাদি যান, কি হয়েছে? আমার জামা কাপড় এইভাবে প্যাকিং করছো কেন? তুই ঘুরতে যাবি তাই? ঘুরতে যাওয়ার কথা শুনে আতিয়া খুশি হয়ে বলল, সত্যি দাদি যান, আমরা সবাই ঘুরতে যাচ্ছি? জি, আমরা সবাই না, শুধু আপনি আর আবরার দাদু ভাই যাবেন। আবরারের নাম শুনতেই আতিয়ার মাত্র খুশি হওয়া মনে দুঃখের বর্ষা নেমে আসলো। আতিয়া ওইভাবেই বলল। কি বললে দাদি যান তুমি? মিসেস মোহনা আতিয়ার ব্যাগ এখনো প্যাকিং করছে, তাই সেভাবেই বলল, পরশুদিন মিটিং আছে সিলেটে আবরারের, আর কালকে যাবে, তাই আমি চাই সাথে করে তুইও যাবি, বুঝছিস? আতিয়া মুখটা বাংলার পাঁচের মতো করে বলল। আচ্ছা, তারপর মনে মনে বলল, ওই মাফিয়া নির্জীব মানুষের সাথে এখন আমাকে সিলেট যেতে হবে? যদি কিছু বলে, কিছু করে, আমিও কম না, আমিও পাল্টা জবাব দিমু। আমার লেট হচ্ছে দাদি, তাড়াতাড়ি আসতে বলো। মিসেস মোহনা এবার আতিয়াকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আতিয়ার হাতে থাকা চুরির আওয়াজ শুনে আবরার সিঁড়ির দিকে তাকালো। আবরার সিঁড়ি থেকে তাকাতেই ওর দৃষ্টি সেখানে আটকে গেল। আচমকা হাতে থাকা ফোনটি পড়ে গেল। কিছু পড়ার আওয়াজ হতেই আতিয়া আবরারের দিকে তাকালো। দেখলো আবরারের পাশে নিচে ফোন পড়ে আছে, আর আবরার অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আবরারের এমন অপলক দৃষ্টির চাহনি যেন আতিয়াকে বারবার অস্বস্তিতে ফেলছে। আবার আজকে শাড়ি পরেছে। কোনো জায়গা কি খারাপ হয়েছে শাড়ি পরা, সেটা একবার দেখে নিল। না, কোনো জায়গায় পেল না। তাহলে আবরার এভাবে তাকিয়ে আছে কেন? সে এইবার আবরারের থেকে দৃষ্টি নামিয়ে নিল। আবরারকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস মোহনা বলল, কিরে দাদু ভাই, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? মিসেস মোহনার কথা শুনে আবরার হেসে ফেলল। তারপর নিজের মাথার পেছনের হাত দিয়ে হালকা চুলকে নিল, যেন সে তার দৃষ্টি লুকাচ্ছে। এর মধ্যে মিসেস মোহনা আবরারের ফোনটা নিচ থেকে তুলে আবরারের হাতে দিতে দিতে বলল, দেখ ভালো আছে কিনা, কিভাবে পড়লো ফোন? আবরার ফোনটা হাতে নিয়ে আতিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আকাশ থেকে আসা নীলপরীকে দেখতে গিয়ে ফোন হাত থেকে পড়ে গেছে দাদি। মিসেস মোহনা ভ্রু কুঁচকে বলল। কোথায় নীলপরি? আবরার হালকা হেসে বলল, আছে হয়তো একজনের মনের ভেতরে। বলে আতিয়ার দিকে তাকালো। আতিয়া তো আবরারকে দেখে একদম টাসকে খেয়ে যাওয়ার অবস্থা। ও আজ এ বাড়িতে আছে 5 মাসের বেশি হয়ে গেছে। আর এতদিনের মধ্যে আবরারকে সে কোনোদিন না মুচকি হাসি বা হালকা হাসি দিতে দেখেছে। আর আজ কিনা আবরার হাসে, এটা দেখে আতিয়া ভীষণ অবাক। তার মধ্যে আবরারের মুচকি হাসিতে যেন আতিয়া ফেসে যাচ্ছে। হাসি দিলেও বুঝি এত সুন্দর লাগে কাউকে? গুমরা মুখ কোথাকার, একটু হাসলে কি ক্ষতি হয়? আতিয়া মনে মনে বলল। এর মধ্যে আবরার বলল, দাদি আমার দেরি হয়ে যাচ্ছে তো। মিসেস মোহনা এবার আতিয়াকে নিয়ে বাইরে গেল, সাথে আবরারও গেল। আবরারের অ্যাসিস্ট্যান্ট আরিফ গাড়ি নিয়ে আসলো। সে ড্রাইভিং সিটে বসেছে। আজকে সে ড্রাইভ করবে। আবরার আর আতিয়া মিসেস মোহনার থেকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। ওরা বসতেই গাড়ি সিলেটের উদ্দেশ্যে পাড়ি জমালো। আতিয়া আজকে একটা নেভি ব্লু শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে রেখেছে। সিল্কি চুল গাড়ির জানালা দিয়ে আসা বাতাসে আতিয়ার সিল্কি চুল উড়ে বেড়াচ্ছে। আর সেই উড়ে যাওয়া চুল সব আবরারের মুখে গিয়ে আছড়ে পড়ছে। আতিয়ার চুল থেকে আসা মিষ্টি গন্ধ আবরারের ভেতরের সত্তা যেন জাগিয়ে তুলছে। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছে। এর মধ্যে আতিয়া নিজের চুলে হাত দিয়ে ঠিক করে নিল। আবরার এবার স্থির হয়ে বসল। কেউ কোনো কথা বলছে না, চুপচাপ আছে। কিন্তু আবরার মাঝে মাঝে মুচকি মুচকি হাসে। এটা আতিয়া কয়েকবার খেয়াল করলো। এখন যেন আর না বলে পারল না, তাই বলে ফেলল, এই এই আপনি এইভাবে হাসছেন কেন? শুধু আগে তো কখনো মুচকি হাসি পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি। ভূত টুত
ভর করলো নাকি আপনার ঘাড়ে? আতিয়ার মুখের রিয়াকশন আর এমন কথা শুনে আবরার এবার হো হো করে হেসে উঠল। আবরারের হাসি শুনে আরিফ গাড়ি থামিয়ে পিছনে ঘুরে আবরারের হাসি দেখতে লাগলো। আর আতিয়া তো মুগ্ধ নয়নে আবরারের হাসি দেখতে লাগলো। ইস, কি সুন্দর হাসি! আজ পর্যন্ত আতিয়া আবরারের দিকে তেমন খেয়াল করেও তাকায়নি, কিন্তু আজকে আবরারের হাসিতে সে আবরারের দিকে ভালোভাবে তাকালো। আবরারের চোখগুলো ছোট ছোট, মুখে চাপদাড়ি, গায়ের রং ফর্সা, ঠোঁট দুটো আরও বেশি আকর্ষণীয় লাগছে। আবরারের ঠোঁট দুটো সুন্দর চিকন, আর ঠোঁটে মনে হচ্ছে লিপস্টিক দেয়া, লাল টুকটুকে করছে। ঠোঁটের ভেতরে একটা তিল, যার দরুন আবরারের এই ঠোঁট দুটো বেশি আকর্ষণীয় লাগছে। আবরারের চুলগুলো লম্বা তেমন একটা না, হালকা মাঝামাঝি সাইজের। আবরারকে দেখতে দেখতে আতিয়া মনে মনে বলল, মাশাআল্লাহ, মাফিয়া নির্জীব মানুষ, দেখতে অতটাও খারাপ না। হ্যান্ড হাজব্যান্ড হিসাবে ঠিকই আছে। এর মধ্যে আরিফ আর আতিয়াকে নিজের দিকে তাকাতে দেখে আবরার নিজের হাসি বন্ধ করলো। তারপর গম্ভীর কণ্ঠে আরিফের দিকে তাকিয়ে বলল। আরিফ ওইভাবেই বলল। গাড়ি স্টার্ট দে। আরিফ সামনে ঘুরে গাড়ি স্টার্ট দিল। আতিয়া এখনও আবরারের দিকে তাকিয়ে আছে। আবরার এবার আতিয়ার দিকে ফিরে বলল, এই মেয়ে, তোমাকে বলেছি না আমার দিকে এইভাবে তাকাবে না, আবার মেয়েতে অ্যালার্জি আছে। আবরারের এমন কথা শুনে আতিয়া থতমত খেয়ে গেল। সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল, তারপর জানালার বাহিরে তাকিয়ে বলল, মেয়েতে অ্যালার্জি? হ্যাঁ বেটা, আজ তো অ্যালার্জির গাউন। আতিয়ার বিড়বিড় করে বলা কথা আবরার শুনতে না পারলেও সে বলল। এই মেয়ে, কি বললে? আতিয়া ওইভাবে বলল, যা বলি আপনার কি। খাড় তেরা মেয়ে একটা। আতিয়া এবার আবরারের দিকে ঘুরে তাকিয়ে বলল, আমাকে ঘাড় তারা বলছেন ভালো কথা, কিন্তু তার আগে একবারও ভাবছেন যে আপনার হাড় তাহলে কত ভালো? আমি নিজের স্বামীদের বুকের বাম পাঁজরের হাড় দিয়ে নাকি, আমি জানি স্বামীদের বুকের বাম পাঁজরের হাড় দিয়ে নাকি তাদের স্ত্রীত্বের তৈরি করা হয়। এখন আপনি আমার স্বামী, তাই আপনার বুকের বাম পাঁজরের হাড় দিয়ে আমাকে তৈরি করা হয়েছে। এখন আমি যদি ঘাড় তারা হই, তাহলে ভাবেন আপনার হাড়ের কোয়ালিটি কত ভালো। এই বলে আতিয়া আবারও জানালার দিকে তাকালো। আর এই দিকে আতিয়ার কথা শুনে আবরার মনে মনে বলল, এ কি মেয়ে রে বাবা, ডিরেক্ট বলে গেল আমার হাড়ের কোয়ালিটি ভালো না। 8 ঘন্টা জার্নি করে আবরাররা সিলেট পৌঁছালো। আবরার তার বুকিং করে রাখা হোটেলে আসলো। তারপর আতিয়াকে সাথে নিয়ে হোটেলের ভিতরে গেল। সঙ্গে আরিফ ব্যাগ নিয়ে পেছনে আসতে লাগলো। আবরার রিসেপশন থেকে রুমের চাবি নিয়ে লিফটে কাছে গেল। তারপর আবরার, আতিয়া আর আরিফ ও তারা তিনজন একসঙ্গে লিফটে উঠে পড়ল। লিফট 6 তলায় আসতে ওরা নেমে পড়ল। আরিফ আবরারদের রুমের সামনে ব্যাগ রেখে চলে গেল। আবরার গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই আতিয়া আর আবরার একসঙ্গে ভেতরে ঢুকলো। আবরার একটা রুমে চলে গেল নিজের ব্যাগ নিয়ে, আর একটা রুম আছে তার পাশে। আতিয়া কি করবে বুঝতে না পেরে নিজের ব্যাগ নিয়েও অন্য রুমেরটাই চলে গেল। জার্নি করে কষ্ট হয়ে গেছে, তাই তারা দুজনে ফ্রেশ হয়ে নিল। আতিয়া এবার একটা 3 পিস পরল। সে ওইটা পরে বাইরে আসতেই দেখে আবরার রান্নাঘরে। আতিয়া মনে মনে বলল, নির্জীব মানুষ আবার রান্নাও করতে পারে, বাহ। আতিয়া আবরারের কাছে গিয়ে দেখল আবরার তরকারি কাটছে। পেঁয়াজ কাটতে গিয়ে বেচারা কান্না করে দিয়েছে। আতিয়া এইবার আবরারের হাত থেকে ছুরিটা নিয়ে বলল, আমাকে দেন, আমি কাটছি। আবরার না করে বলল, হুম, তুমি পারবে না, হাত কেটে ফেলবে, আমি করছি। না, আমি পারবো। আর দেখেন নিজের কি অবস্থা, একদম তো কান্না করে দিছেন। পারবে না তুমি, সরো, আমাকে করতে দাও। আতিয়াও নাছোড়বান্দা, আবরারের থেকে ছুরি না নিয়ে সে তো ছাড়বে না। অনেক বুঝিয়ে তারপর আতিয়া আবরারের থেকে ছুরি নিল। আতিয়া এবার তরকারি কাটতে কাটতে আবরারকে বলল, আপনি রান্না করতে পারেন? আবরার ডাইনিং রুমে যাচ্ছিল, কিন্তু হুট করে আতিয়ার প্রশ্ন শুনে থেমে যায়। তাই সে আবারও আতিয়ার কাছে এসে একটু ঝুঁকে বলল, কি ভাবছেন, মাফিয়া বলে কি কিছুই পারি না নাকি? আমি সব পারি, এমনকি আপনাকে মা বানাতেও। বলেই আবরার চলে গেল। এইদিকে আতিয়া হতভম্ব হয়ে আবরারের বলা কথা শুনল। তারপর বিড়বিড় করে বলল, নির্লজ্জ নির্জীব মানুষ। আতিয়ার সব তরকারি কাটা শেষ। ও এবার ঝাল কাটবে, তাই ডালা থেকে ঝাল তুলে নিয়ে কাটছে। একটা ঝাল কাটতে কাটতে আতিয়া এবার ড্রয়িং রুমে আবরার আছে কিনা দেখতেই অমনি ঝাল কাটতে গিয়ে আতিয়া নিজের আঙুল কেটে ফেলল।
হাত কেটে রক্ত বেরোচ্ছে, আতিয়ার কোনো হুঁশ নেই। যেই ঝাল লেগে একটু জ্বলছে অমনি আতিয়া নিজের হাতের দিকে তাকালো। আতিয়া হাতের রক্ত দেখে মাথা ঘুরিয়ে উঠল। সমস্ত জায়গা রক্তে ভিজে গেছে। আতিয়া এবার হাত নিজের সামনে এনে দেখে অনেক কেটে গেছে। ও এবার কান্না করে দিল। কান্না করতে করতে বলল, আমার কত সুন্দর আঙুলটা রিন্ধানিলাই হয়ে গেল রে, কত রক্ত বেরিয়ে গেল। এখন আমি রক্ত শূন্যতায় মারা যাব। আমি এখনো বিয়ে করেছি ঠিকই, জামাই কিন্তু বাসর করতে এখনো বাকি। আতিয়ার কান্নার আওয়াজ শুনে ড্রয়িং রুমে থাকা আবরার দৌড়ে আসলো। সে আতিয়ার কাছে যাবে এমন সময় আতিয়ার এমন কথা শুনে বুঝতে পারছে না ওর আসলে কি করা উচিত। এখন কি আতিয়ার দুঃখে কান্না করবে নাকি হাসবে? এসব ভাবতে ভাবতে আবরার আতিয়ার কাছে গেল। তারপর আতিয়াকে ধমক দিয়ে বলল, এই মেয়ে চুপ করো, কি সব বলছো? আর বললে হাত কাটবে না, তাহলে কাটলো কিভাবে? বলে আতিয়ার বাম হাতের শাহাদাত আঙ্গুলটা তুলল, যেটা কেটে গিয়েছে। আবরারের ধমক শুনে আতিয়া নিজের ডান হাতের আঙ্গুল মুখে দিল, মানে সে একদম স্টপ। আতিয়ার এমন ফেস দেখে আবরারের খুব হাসি লাগছে, তবুও সে কিছু না বলে আতিয়ার হাতের রক্ত টিস্যু দিয়ে পরিষ্কার করতে লাগলো। এখনও রক্ত বেরোচ্ছে, অনেকটা কেটে গিয়েছে। আবরার এবার একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে ফেলল। আতিয়ার শাহাদাত আঙ্গুলটা মুখের ভেতর পুরে দিল, তারপর রক্ত চুষে নিতে লাগলো। এদিকে আবরার যখন আতিয়ার হাত মুখের ভেতর পড়ল, তখন আতিয়ার শরীর ঠান্ডা বরফ হয়ে গেল। পিঠ বেয়ে যেন শিহরণে শীতল বাতাস বয়ে গেল। আতিয়া আবরারের দিকে তাকিয়ে আছে। এইবার আবরার যেই আতিয়ার দিকে তাকিয়েছে, আতিয়ার লজ্জায় তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। আবরার আতিয়ার আঙুল মুখ থেকে বাহির করে ড্রেসিংয়ে গিয়ে মুখে থাকা রক্ত আর থুথু ফেলে দিল। তারপর মুখে পানি দিয়ে কুলি করে নিয়ে আতিয়ার কাছে এসে আতিয়ার এক হাত ধরে সঙ্গে করে নিয়ে যেতে লাগলো। আতিয়ার লজ্জায় কোনো কথা বলছে না, সে চুপচাপ আবরারের পিছু পিছু যেতে লাগলো। আবরার আতিয়াকে ডাইনিং রুমের সোফায় বসিয়ে নিজের রুমে গেল। 1 মিনিট পরে আবরার হাতে করে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। তারপর আতিয়ার সামনে বসে সুন্দর করে হাতটা স্যাভলন দিয়ে পরিষ্কার করে দিল। তারপর সেখানে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর আতিয়াকে বলল, আপনার আর যাওয়ার দরকার নেই ম্যাডাম, আপনি এখানে বসেন, আমি রান্না করে আসি। এই বলে আবরার রান্নাঘরে চলে গেল। আতিয়া আর কি করবে, চুপচাপ বসে থাকলো ডিভানে। 30 মিনিট পরে আবরার রান্না শেষ করে বেরিয়ে আসলো। তারপর সোজা নিজের রুমে ফ্রেশ হতে গেল। কিছু সময় পরে আবরার ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। তারপর কিচেন থেকে রান্নার করা ভাত তরকারি নিয়ে আসলো ডাইনিং টেবিলে। তারপর আতিয়ার উদ্দেশ্যে বলল, এই মেয়ে এদিকে আসো। আতিয়া আবরারের ডাক শুনে তার কাছে গেল। আবরার ইশারায় বসতে বলল। আতিয়া একটা চেয়ার টেনে বসে পড়ল। আবরার আতিয়ার প্লেটে খাবার সার্ভ করে বলল, এই দেখেন। আতিয়া তরকারি দিয়ে ভাত মাখিয়ে এক লোকমা মুখে তুলল, তারপর চোখ বন্ধ করে ফেলল। এদিকে আবরার আতিয়ার মুখের পানে চেয়ে আছে, সে কি বলে না বলে এটা দেখার জন্য। কিন্তু আতিয়াকে এইভাবে চোখ বুজতে দেখে আবরার ভ্রু কুঁচকে নিল। রান্না কি ভালো হয়নি তাই এমন করছে? আবরার এবার আতিয়াকে বলল, কি হলো, এইভাবে চোখ বন্ধ করলেন কেন? রান্না কি ভালো হয়নি? আতিয়া এবার চোখ খুলে আবরারের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর রান্না করতে পারেন আপনি? আমি তো পারি ঠিকই, কিন্তু আপনার মতো এত মজাদার পারি না। খুব সুন্দর হয়েছে রান্না। বলে আতিয়া খাওয়ায় মনোযোগ দিল। আবরার এবার নিজেও প্লেটে সার্ভ করে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে আবরার নিজেই প্লেট দুটো ধুয়ে রাখলো। এর মধ্যে আতিয়া নিজের রুমে চলে গেল। এখন একটু ঘুম প্রয়োজন। আবরারও নিজের রুমে গেল, কিন্তু সে ঘুমোলো না, ল্যাপটপ নিয়ে বসলো। কালকে মিটিং, তাই কিছু কাজ করতে লাগলো। সেদিনের পরে কেটে গেল 2 মাস। সেদিন আবরারের মিটিংটা সাকসেস হয়েছিল, তাই তারপর দিন সে আতিয়াকে বাসায় নিয়ে চলে আসে। আর দ্বিতীয় মিটিং দেশের বাইরে হবে, সিঙ্গাপুর। তাই সে আতিয়াকে রেখে সেদিনই চলে যায়। আগে থেকে সব টিকিট কেটে রাখছিল, তাই সমস্যা হয়নি। এই 2 মাস হতে চলল, কিন্তু ওইখানে কাজের জন্য আবরার আটকে আছে, আসতে পারছে না। এদিকে আদিয়ার এসএসসি এক্সামের সময় হয়ে আসে, তাই দিনরাত বই পড়তে থাকে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই আছি কোনো মতে। এইভাবে বলছেন, মনে হয় ভালো নেই। কি হয়েছে ভাইয়া? রাকিব একটু রয়েস হয়ে আতিয়াকে আস্তে আস্তে বলল, ও কি কারোর সাথে রিলেশন করে? না, কেন ভাইয়া? রাকিব না শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আতিয়াকে বলল, তাহলে আমার লাইন ক্লিয়ার। রাকিবের কথার মানে আতিয়া কিছু না বুঝতে পেরে বলল, কি বলেন ভাইয়া? আমি কিছু বুঝলাম না।
রাকিব একটা রহস্যময় হাসি দিয়ে বলল, অত বুঝতে হবে না, শুধু আপনার বান্ধবীকে বলবেন যেন খেয়ে দিয়ে যেন একটু মোটা হয়। একদম শুকনো আছে, শুকনো থাকলে এনার্জি থাকবে না, ডাইরেক্ট অজ্ঞান হয়ে যাবে, তখন অনেক সমস্যা হবে। এর থেকে একটু খেয়ে মোটা হতে বলেন, আর সাথে একটু এনার্জি বাড়াতে। আল্লাহ হাফেজ। এই বলে রাকিব চলে গেল। আর এইদিকে আতিয়া বোকার মতো রাকিবের যাওয়ার পানে তাকিয়ে রইল। আতিয়ার পরীক্ষা আর মাত্র 2 দিন বাকি। পড়া সব কমপ্লিট, তবুও আতিয়ার খুব টেনশন হচ্ছে। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, অনেক দিন হলো আতিয়া তার আব্বুর বাসায় যায়নি, তাই আজকে যাবে ঠিক করল। আবার কালকে সকালে চলে আসতে হবে। আতিয়া তাই একেবারে রেডি হয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে বসে সবার সাথে নাস্তা করলো। তারপর মিসেস মোহনা আর মিস্টার নাফিস থেকে বিদায় নিল। মিস্টার নাফিস ড্রাইভারকে বলে রেখেছে যেন ড্রাইভার নিজে গিয়ে আতিয়াকে বাসায় রেখে আসে। আতিয়া তাই সেই গাড়ি করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাবা, আমি এই অন্যায় কাজ করতে পারবো না। কেন কেন পারবি না অরিশ? আমি আমার নির্দোষ ভাবিকে মারতে পারবো না, আর ভাইয়াকেও আর পিছন থেকে আঘাত করব না। অনেক তোমার ইশারায় নেচেছি, আর নাচবো না। মুক্তি চাই এসব থেকে। মিস্টার আনোয়ার অরিশের কথা শুনে জোরে কষে একটা থাপ্পড় মারল অরিশের গালে। অরিশ কিছুই বলল না, চুপ রইল। মিস্টার আনোয়ার হুঙ্কার ছেড়ে বলল, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ থেকে আমার সম্পত্তির উপর তোর কোনো অধিকার নেই, আর আমি তোকে ত্যায্য পুত্র করছি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। অরিশ তার বাবার দিকে তাকিয়ে তাচ্ছিল্যকর স্বরে বলল, আপনার অহংকারের একদিন পতন হবে বাবা, আর সেই পতন আমার ভাই করবে। আপনার জম হয়ে আসবে। আমি চাই, আমি আজ চলে যাচ্ছি আপনার রাজার রাজত্ব ছেড়ে, কিন্তু এই রাজত্ব ধুলোয় মিশে যাবে খুব তাড়াতাড়ি। বলে অরিশ বাড়ি থেকে বেরিয়ে গেল। অরিশ চলে যেতেই মিস্টার আনোয়ার বলল, আমার রাজত্ব ধুলোয় মিশাবে আবরার, আমার জম হবে সেটা দিবা স্বপ্ন সত্যি আর হবে না। তার আগে আমি ওই আবরারকে শেষ করে দেব। আর এখন তুইও আমার সাথে শত্রুতামি করছিস, কিন্তু করছিস না, তোকেও ওপরে যাওয়ার টিকিট কেটে দিব। এই বলে জোরে জোরে বিশ্রীভাবে হাসতে লাগলো। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। আতিয়ার এক্সাম শেষ হয়ে গেছে, 5 দিন হচ্ছে। আতিয়া এখন কলেজের অ্যাডমিশন হওয়ার জন্য বই পড়ছে। মিসেস মোহনা 1 গ্লাস দুধ দিয়ে আতিয়ার রুমে আসলো। তারপর রুমে ঢুকে আতিয়ার পাশে বসলো। আতিয়া বই থেকে চোখ সরিয়ে মিসেস মোহনাকে দেখে মুচকি হাসলো। মিসেস মোহনা দুধের গ্লাস আতিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দুধটা খেয়ে নে দাদুমণি। আতিয়া দুধের গ্লাস দেখে নাক মুখ কুঁচকে বলল, দাদিজান, আমি খাবো না দুধ। এইসব আমার সহ্যই হয় না। এক্ষুনি বমি করে ফেলবো, সরাও তাড়াতাড়ি। মিসেস মোহনা ধমকের স্বরে বলল, প্রত্যেক দিন আমার দুধ খাওয়াতে এসে এই বাহানা শুনতে হই কেন? আমি তোকে কোনো দিন ও খেয়ে বমি করতে দেখিনি, তাহলে কেন এত জোর করতে হয় তোকে? আতিয়া আর পারল না মিসেস মোহনার থেকে দুধের গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে সব শেষ করে গ্লাসটা মিসেস মোহনার কাছে দিয়ে বলল, বজ্জাত দাদিজান, প্রত্যেক দিন এইভাবে তুমি আমাকে দুধ খাওয়াও। মিসেস মোহনা আতিয়ার কানে হাত দিয়ে হালকা টান দিয়ে বলল, বজ্জাত। আতিয়া কানে হাত দিয়ে বলল, উফ দাদিজান, ব্যথা পাচ্ছি তো, ছাড়ো না। আগে এটা বল, আমি বজ্জাত? আতিয়া হাসতে হাসতে বলল, এমা, তুমি বজ্জাত হবে কেন? তুমি তো আমার সুইট কিউট মিষ্টি দাদিজান। আর তোমাকে বজ্জাত কে বললো শুনি? যে তোমাকে বজ্জাত বলেছে তাকে একদম ঢিসুম ঢিসুম করে মেরে দেব। তাই তাড়াতাড়ি নামটা বলো। মিসেস মোহনা এইবার আতিয়ার কান ছেড়ে দিয়ে দুধের গ্লাসটা টি টেবিলে রেখে বলল, নাম বলবো আমি? আতিয়া বেড থেকে নেমে দাঁড়িয়ে বলল, বলো। আতিয়া জিন্নাত। দাদিজান গো, তুমি আমার নাম বললে কেন? আমি কি কিছু করছি নাকি কিছু বলছি? মিসেস মোহনা এইবার আতিয়ার কাছে আসতে আসতে বলল, তবে রে দাঁড়া, দেখাচ্ছি কে কি বলেছে। আতিয়াকে আর পাইকে মিসেস মোহনাকে নিজের দিকে আসতে দেখে সে এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মিসেস মোহনা হাসতে হাসতে আতিয়ার পেছনে আসতে আসতে বলল, আসতে দাঁড়া, ওইখানে আমি আসছি। আতিয়া দৌড়াতে দৌড়াতে বলল, ধরে দেখাও বজ্জাত দাদিজান। এইভাবে পড়লি কিভাবে দাদুমণি? আসো আসো। বলতে বলতে আতিয়া দৌড়ে একদম সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো।
আতিয়া সদর দরজার দিকে দৌড়ে যাচ্ছে। এমন সময় কেউ সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করছে। ব্যাস, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আতিয়া আর বাড়ির ভেতরে আসা ব্যক্তিটির সাথে আতিয়ার ধাক্কা লাগলো আর দুজনেই দুপাশে ছিটকে পড়ল। আতিয়া কোমরে হাত দিয়ে বলে উঠল, আল্লাহ গো, আমার কোমরটা ভেঙে গেছে, এখন কি হবে? আমি আর দাঁড়াতে পারবো না, হাঁটতে পারবো না। কোন হাতি যে আমার মতো পিঁপড়া একটা মানুষকে ধাক্কা মেরে ফেলে দিল রে, এখন আমার কি হবে? বলে ন্যাকা কান্না করতে লাগলো। এদিকে মিসেস মোহনা আতিয়ার এমন ন্যাকা কান্নার আওয়াজ শুনে সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নেমে আসলো। আতিয়াকে মেঝেতে বসে এমন আহাজারি করতে দেখে তাড়াতাড়ি আতিয়ার কাছে আসলো। তারপর আতিয়ার হাত ধরে ওঠাতে ওঠাতে বলল, এক হাতি ধাক্কা মেরে ফেলে দিছে আমাকে। মিসেস মোহনা আতিয়াকে নিয়ে সোফায় বসিয়ে বলল, কোন হাতি? আর এইখানে হাতি আসবে কিভাবে? আতিয়া এবার সদর দরজার দিকে তাকালো। যে ব্যক্তির সাথে ধাক্কা খেয়েছে সে ব্যক্তি এখনো দরজার কাছে দাঁড়িয়ে আছে। আতিয়া হাত দিয়ে ব্যক্তিটির দিকে তাক করে মিসেস মোহনাকে বলল, এমন মানুষরূপী হাতি সব জায়গায় যেতে পারে দাদিজান। মিসেস মোহনা আতিয়ার দেখারও মতো সদর দরজার দিকে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। মিসেস মোহনা ভ্রু কুঁচকে নিল ছেলেটাকে দেখে। অতঃপর আতিয়ার দিকে ফিরে বলল, তুই ওইখানে বস দাদুমণি, আমি দেখে আসছি ছেলেটা কে। আতিয়া উপর নিচ মাথা ঝাঁকালো। মিসেস মোহনা সদর দরজার কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটির কাছে গেল। ছেলেটিকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। ভালোভাবে দেখতেই মিসেস মোহনা আটকে উঠল। সে কাঁপা কাঁপা কণ্ঠে ছেলেটির উদ্দেশ্যে বলল, কে কে তুমি? ছেলেটি নিজের চোখের পানি সংবরণ করে মিসেস মোহনার কাছে এসে তার দু হাতে হাত রেখে বলল, তুমি যা ভাবছো দিদি, আমি সেটাই। মিসেস মোহনা এবার তার কাঁপা কাঁপা হাত দুটি ছেলেটির মুখে রেখে কান্না মিশ্রিত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অরিশ, তুই আমার অরিশ? অরিশ মিসেস মোহনার হাতের উপর নিজের হাত রেখে বলল, দাদি, আমি তোমার অরিশ। অরিশের বলতে যত দেরি হয়েছে কিন্তু মিসেস মোহনার অরিশকে বুকে ঝাঁপিয়ে পড়তে বেশি সময় লাগেনি। সে অরিশের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কান্না করতে করতে বলল, অরিশ দাদু ভাই, তুই বেঁচে আছিস? আমরা তো ভেবেছিলাম সেই অ্যাক্সিডেন্টে তুই ও মারা গেছিস। অরিশ মিসেস মোহনার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দাদি, আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু আব্বু আমাকে নিয়ে লন্ডনে চলে গিয়েছিল। তোমাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি দাদি। আমি তো খুব ছোট ছিলাম তখন, বুঝতেও পারিনি আব্বুর প্ল্যান। মিসেস মোহনা অরিশের বুক থেকে উঠে তার মুখের দিকে তাকিয়ে বলল, তোর আব্বু কেমন আছে দাদু ভাই? অরিশ তাচ্ছিল্যের স্বরে বলল, তার কালো টাকার ব্যবসার অভিজাত নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। তার আমার ভাইকে চাই না, এমনকি সে ভাইয়াকে খুন করতে চাই। আমিও চলে আসলাম এখন, আমাকে খুন করতে উঠে পড়ে লাগবে। সে আমাদের ভালোবাসে না দাদি। মিসেস মোহনা কথা ঘুরিয়ে অরিশের হাত ধরে ডাইনিং রুমে নিয়ে যেতে যেতে বলল, আয় ভিতরে আয়। তোর মুখটা কেমন শুকনো লাগছে, মনে হয় কিছু খাসনি এখনো। দাদি, আমাকে চলে যেতে হবে। হ্যাঁ যাবি তো, আমার কাছে থাকবি কয়দিন, তারপর যাবি। তোর ভাই যদি জানে তুই বেঁচে আছিস তাহলে ওর মতো খুশি আর কেউ হবে না। ও এখনো তোকে ওই ছোটবেলার মতো ভালোবাসে। আমি দেখেছি তোর ছোটবেলার ছবি হাতে নিয়ে কত সময় ধরে ওইভাবে তাকিয়ে থাকতো, কখনো আবার চোখের কোণে আসা পানি মুছে ফেলতো। বলতে বলতে মিসেস মোহনা নিজের চোখের পানি মুছে ফেলল। এইদিকে মিসেস মোহনার কথা শেষ হতেই অরিশ বলল, কিন্তু দাদি, আমি তো ভাইয়ার চোখে একজন খারাপ মানুষ। ভাই আমাকে সহ্য করতে পারবে না। আব্বুর যত খারাপ কাজ সব আমাকে দিয়ে করতো, আর সেই সব ভাইয়া নিজের চোখে দেখেছে। ভাইয়ের চোখে আমি আসামি। আমাকে যদি এইখানে দেখে তাহলে আমাকে খুন করতে একটিবারও ভাববে না। অরিশের কথা শুনে মিসেস মোহনার পা সহসা থেমে গেল। সে আর সামনের দিকে এগোতে পারল না। অরিশের দিকে ঘুরে তাকিয়ে বলল, আবার জানে না তো তুই আমাদের অরিশ, আর তুই নিজের ইচ্ছায় তো কিছু করিসনি। আবরার দাদু ভাইকে সব খুলে বললে দেখবি তোকে কিছু করবে না। না দাদি, আমি বা তুমি ভাইয়াকে কেউ কিছু বলবো না। সময় আসলে আমি নিজেই জীবনের বাজি রেখে ভাইয়ের সামনে দাঁড়িয়ে সব বলবো, কিন্তু এখন সেই সময় আসেনি দাদি।
চলে যাবি এখন? অরিশ মিসেস মোহনার দু হাত ধরে বলল। দাদি, কিন্তু এখানে তোমার সাথে দেখা করে যাব। আর তুমি কথা দাও, আমি বেঁচে আছি এটার কাউকে বলবে না। হুম। অরিশ এবার সোফার দিকে তাকালো, যেখানে আতিয়া বসে বসে অরিশ আর মিসেস মোহনাকে দেখছে। অরিশকে দেখে মিসেস মোহনার এমন কান্না করার মানে আতিয়া কিছু বুঝল না। অরিশকে নিজের দিকে তাকাতে দেখে আতিয়া ভ্রু কুঁচকাল। অরিশ আতিয়ার ভ্রু কুঁচকানো দেখে হেসে ফেলল, তারপর বলল। আইতা জান্নাত, রাইট? আতিয়া অবাক হয়ে মাথা উপর নিচ করল। হুম। মানুষরূপী হাতি এইবার প্রত্যেক দিন আসবে, কিন্তু পিঁপড়ার মতো মানুষ একটু দেখে শুনে চলাচল করেন, নয়তো আবার মানুষরূপী হাতির সাথে ধাক্কা লেগে কোমর ভেঙে যাবে। অরিশ এর কথা শুনে মিসেস মোহনা হেসে উঠল, কিন্তু আতিয়া কপাল কুঁচকে অরিশের দিকে তাকিয়ে রইল। ভালো থাকেন। পিঁপড়ার মতো মানুষ ভাবি, বেঁচে থাকলে এই মানুষরূপী হাতির সাথে আপনার আবারও দেখা হবে। এই বলে অরিশ মিসেস মোহনার মাথায় হাত বুলিয়ে বলল। দাদি, আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমার কথা কাউকে বলবেন না, এমনকি আতিয়ে ভাবিকেও বলবেন না। আচ্ছা, সাবধানে যাবি আর আমার সাথে দেখা করবি। আচ্ছা দিদি, ভালো থেকো। বলে অরিশ বাড়ি থেকে বেরিয়ে গেল। অরিশ চলে যেতেই আতিয়া মিসেস মোহনার কাছে এসে বলল। দাদি জানি ছেলেটা কে গো? তুমি ওকে দেখে এইভাবে কান্না করলে কেন? মিসেস মোহনা বলল। ও আমার বান্ধবীর নাতনি, অনেক দিন পরে দেখলাম তাই কান্না করে দিছি। ও। আর যা, তুই পড়তে বস। যাচ্ছি। আরিফ, জি ভাই। ফ্লাইট কয়টার সময়? আবরার এইবার চেয়ারে হেলান দিয়ে শুয়ে বলল। বউটাকে কতদিন দেখলাম না। বাড়ি গিয়ে যে বউটার সাথে একটু রোমান্স করব তারও সুযোগ নেই। সারাদিন বাড়ি মানুষ দিয়ে ভর্তি। আরিফ, এক কাজ কর। আরিফ তো আবরারের মুখে বউয়ের সাথে রোমান্স করার কথা শুনে অবাক হয়ে যায়, মনে মনে বলে। তারপর আবরারের ডাক পড়তেই বলে উঠল। দাদা আর দাদিকে কোথাও ঘুরতে পাঠিয়ে দে, আর বাড়ির সার্ভেন্টদের 2 দিনের জন্য ছুটি দে। আবরার এবার চোখ খুলে চেয়ারে উঠে বসতে বসতে বলল। সবাইকে বাড়ি থেকে তাড়াচ্ছি কারণ বউয়ের সাথে এবার বাসর করব, আর সেখানে তুই আমার বউকে বিদায় করছিস। তাহলে বাসর কার সাথে করব, তোর সাথে? আরিফ দুদিকে মাথা নাড়াতে নাড়াতে বলল। বলে আরিফ রুম থেকে বেরিয়ে গেল, আর আবরার আবারও চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল। অনেক ছাড় দিয়েছি তোকে। সামনে তোর এসএসসি এক্সাম ছিল, তাই কিছু বলতে আর করতে পারিনি। এখন তোর এক্সাম শেষ, তাই আর ছাড় দিতে পারবো না ঘরবালি। মনটা আজকাল শুধু তোকে কাছে পাওয়ার জন্য ভীষণ পীড়া দিচ্ছে। এখন নিজের সাথে না মিশালে হবে না তোকে। তাই রেডি থেকো ঘরবালি, আমি আসছি। দাদি যান, ও দাদি যান। বলো। কই যাবে তুমি? আর দাদা যান এইভাবে ব্যাগ গোছাচ্ছ কেন? আমি আর তোর দাদা যান ঘুরতে যাচ্ছি। আতিয়া খুশিতে লাফিয়ে উঠে বলল। কই কই যাচ্ছি দাদি যান আমরা? মিসেস মোহনা ব্যাগ গুছিয়ে আতিয়ার সামনে এসে বলল। কক্সবাজার যাচ্ছি আমরা বেড়াতে, আর এখন আমি আর তোর দাদা যান যাচ্ছি। এটা শুনে আতিয়া বলল। তুমি আর দাদা যান গেলে আমি কোথায় থাকবো? এত বড় বাড়িতে আমার ভয় লাগে না বুঝি? মিসেস মোহনা আতিয়ার থুতনিতে হাত রেখে বলল। কে বলেছে তুই একা থাকবি? আবরার দাদু ভাই আসছে, রাত হওয়ার আগে চলে আসবে। আমি আর তোর দাদাজান এখন যাচ্ছি, গিয়ে সব ঠিকঠাক করি। আবরার সব ঠিকঠাক করে দিয়েছে, তবুও কাল তুই আর আবরার একসঙ্গে আসবি, বুঝতে পেরেছিস দাদুমণি? আতিয়ার মুখ এইবার বাংলার পাঁচের মতো করল, মানে ওর এখন নির্জীব মানুষটার সাথে থাকতে হবে। আবার তার সাথে যেতে হবে, এটা কেমন অবিচার? এতদিন পরে নির্জীব মানুষ বাড়ি আসছে। দূর, আমি থাকবোই না ওই নির্জীব মানুষের সাথে। যদি আমাকে মেরে আবারও মাথা ফাটিয়ে দেয় তখন? এইসব ভেবে আতিয়া মিসেস মোহনাকে বলল। দাদি যান, আমি কেন থাকবো? আমিও যাব তোমাদের সাথে। তোমার নাতি কালকে একা চলে যেতে পারবে। না দাদুমণি, দাদু ভাই 3 মাস পরে বাড়ি আসছে। এখন কেউ যদি বাড়ি না থাকে কেমন একটা হয়ে যায় না? তার মধ্যে বিদেশে কি খেয়েছে না খায়নি তার ঠিক নেই। তাই তুই থাক বাড়ি, কালকে চলে যাবি, তাহলে তো হলো। এক রাত থাকতে পারবি না?
মিসেস মোহনার এমন কথার পরে আতিয়ার আর কিছুই বলার ভাষা পেল না। সে থাকতে রাজি হয়ে গেল। মিসেস মোহনা আর মিস্টার নাফিস আতিয়ার থেকে বিদায় নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আতিয়া আর কি করবে, ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখতে লাগলো। সন্ধ্যা 6:45 বাজে এখন। এমন সময় বাড়ির প্রত্যেকটা সার্ভেন্ট আতিয়ার কাছে গেল। আতিয়া ড্রয়িং রুমে বসেছিল। সবাইকে নিজের সামনে আসতে দেখে আতিয়া তাদের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? ছোট আফামনি, বাজার সব শেষ হয়ে গেছে। তার মধ্যে ছোট সাহেব বাসায় আসছে, রান্না করতে হবে। টাটকা সবজি না হলে তো হবে না, তাই বাজারে যেতে হবে। হ্যাঁ যাও। আচ্ছা আফামনি। বলে সার্ভেন্টটি আরেকটা সার্ভেন্টকে সাথে করে নিয়ে চলে গেল বাজার করতে। আর একটা সার্ভেন্ট আতিয়ার সামনে এসে বলল, ছোট আফামনি, জি। ছোট আফামনি, আমার চাচাতো ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবরটা এখন পেলাম। আমি কি যাব ছোট আফামনি? হ্যাঁ অবশ্যই যাবে, যাবে না কেন? আচ্ছা ছোট আফামনি, আমি যাচ্ছি। এই বলে সেও আরেকটা সার্ভেন্টকে সাথে করে নিয়ে চলে গেল। এখন এ বাড়িতে শুধু একা আতিয়া আছে, আর কেউ নেই। আতিয়া এবার টিভি অন করলো। টিভিতে ইংলিশ মুভির চ্যানেল দিল। সেখানে ইংলিশ মুভি হচ্ছে। আতিয়া গভীর মনোযোগ দিয়ে টিভি দেখছে। কি বলছে কি না বলছে, কি করছে ওরা সব খেয়াল করছে। আতিয়ার টিভি দেখার মধ্যে সদর দরজা খুলে কেউ বাড়ির ভেতর প্রবেশ করল। আতিয়া টিভি দেখতে এতই মত্ত যে কে আসলো দরজা খুলে সেটা দেখতে পেল না। ব্যক্তিটি ড্রয়িং রুমে এসে দেখল আতিয়া সোফার উপর বসে খুব মনোযোগ সহকারে টিভি দেখছে। ব্যক্তিটি আস্তে আস্তে আতিয়ার কাছে গেল। আতিয়ার পেছনে সোফার গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। ব্যক্তিটি এবার আতিয়ার মতো টিভিতে নজর দিল। টিভিতে সেই ইংলিশ মুভি হচ্ছে। ইংলিশ মুভির মধ্যে এবার এমন একটা সিন আসলো যে একটা ছেলে আর একটা মেয়ে গভীরভাবে লিপ কিস করছে। এবার লিফট ছেড়ে দিয়ে যেই জামা কাপড়ে হাত দিয়ে টান দিয়েছে, আতিয়ার সাথে সাথে টিভি অফ করে দিয়ে বলল, ছি ছি, লজ্জা করে না এদের? কি ছবি এসব! বাহ! টিভিতে দেখে এত লজ্জা পাচ্ছ কেন ঘরবালি? আমি তো আজকে ঠিক করেছি তোমাকে সব প্র্যাকটিক্যাল দেখাবো। তখন লজ্জা পেলে লজ্জা ভেঙে নদীতে ফেলে দিয়ে আসবো। হুট করে চেনা পরিচিত কণ্ঠ কানে আসতেই আতিয়া সোফার পেছনে তাকিয়ে দেখল আবরার দাঁড়িয়ে আছে। এটা দেখে আতিয়া ভয়ে লাফিয়ে উঠল। বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে লাগলো। সে তো দরজা বন্ধ করেছিল, তাহলে আবরার ভেতরে আসলো কিভাবে? এটা আবরার তো, নাকি আবরার সেজে ভূত এসেছে? আতিয়াকে এমন করতে দেখে আবরারের হাসি আটকিয়ে রাখা দায় হয়ে পড়েছে। তবুও সে দুষ্টুমির স্বরে বলল, কি ঘরবালি, এইভাবে লাফালে কেন? দেখো, যা লাফালাফি এখন করে নাও, পরে যখন আমি ধরবো লাফাতে দেবো না, বলে দিলাম। আতিয়া এবার বলল, আপনি সত্যি কি নির্জীব মানুষ নাকি? আতিয়াকে কথা শেষ করতে না দিয়ে আবরার ভ্রু কুঁচকে বলল, নির্জীব মানুষকে? আতিয়া কথা ঘুরিয়ে বলল, না মানে আপনি কি সত্যি মিস্টার আবরার ফাহাদ নাকি ভূত? আমি ভূত হব কেন? আমি তো দরজা লক করে রাখছিলাম, আপনি ভেতরে ঢুকলেন কিভাবে? ও আচ্ছা, শোনো মেয়ে, আমার কাছে এই বাড়ির প্রত্যেকটা রুমের ডুপ্লিকেট চাবি আছে, এমনকি সদর দরজারও। বুঝতে পেরেছো? আবরারের এমন কথা শুনে যেন আতিয়া নিজের ভেতর চেপে রাখা নিঃশ্বাসটা এবার শান্তিভাবে ছাড়ল। তো ঘরবালি, আমরা কোন টপিকে ছিলাম যেন? কোন টপিক? এসে বলছি, আগে গোসল করে আসি। এই বলে আবরার নিজের রুমে চলে যায়। আর আতিয়া বোকার মতো আবরারের যাওয়ার পানে তাকিয়ে আছে। আতিয়া এবার রান্নাঘরে গেল। মিসেস মোহনা বারবার করে আতিয়াকে বলে গেছে যে আবরার আসলে যেন আগে তাকে খাবার খেতে দেয়া হয়। আতিয়া রান্নাঘরে গিয়ে দেখলো 3-4 রকম তরকারি রান্না করা আছে। আতিয়া প্রথমে চুলায় নিজের জন্য 1 কাপ কফি বানালো। তারপর একটা একটা করে তরকারি গরম করতে লাগলো। শীত চলে গিয়ে গরমের বাতাস বয়ে বেড়াচ্ছে শহর জুড়ে। তাই আতিয়া রান্নাঘরে এসে চুলার পাশে দাঁড়িয়ে তরকারি গরম করায় ঘেমে একদম গোসল করার উপায়। সব তরকারি গরম করা শেষ, আর একটা বাকি আছে। আতিয়া সেই তরকারি এখন গরম করছে। এমন সময় আবরার ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে নিচে নেমে আসলো। আতিয়াকে এই দিক ওই দিক তাকিয়ে খুঁজলো, কিন্তু পেল না। রান্নাঘর থেকে থালা বাসনের আওয়াজ আসতেই আবরার রান্নাঘরের দিকে গেল। আবরার রান্নাঘরে গিয়ে দেখলো আতিয়া চুল খোপা করে রাখছে, ওনাটা দুপাশ দিয়ে রাখছে। আতিয়া এইবার তরকারিগুলো পাত্রে ঢালছে, যার দরুন সে এইদিকে একবার ওইদিকে ঘুরছে। আতিয়াকে নিচের দিকে ঘুরতে দেখে আবরার কন্ট্রোললেস হয়ে গেল। সে নিজেকে আর ধরে রাখতে পারল না।
17 বছর এক মেয়ের কাছে তার 28 বছর জীবনে গড়ে রাখা রেকর্ড আজ ভাঙতে ইচ্ছে করছে, নিজেকে আর আটকাতে পারছে না। আর আতিয়ার এই রূপ আবরারকে আরও কাছে টানছে। আতিয়া রান্না করায় ঘেমে গিয়েছে, তাই তার কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ছে, যেটা ওর ঠোঁটে এসে থামছে। ঘামের কারণে আতিয়ার জামাও ভিজে গেছে। জামা পাতলা হওয়ায় সব বোঝা যাচ্ছে। আবরার এবার আস্তে আস্তে আতিয়ার কাছে গেল। আতিয়া এবার তরকারি রেখে পেছনে ঘুরতেই আবরারের শক্তপোক্ত বুকে বাড়ি খায়। আতিয়া কপালে হাত ঘষতে ঘষতে আবরারের দিকে তাকিয়ে বলল, এইভাবে খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন? আবরার ঘোর লাগা কণ্ঠে বলল, নেশা লেগে গেছে। আতিয়া ভ্রু কুঁচকে বলল, আপনি আবারও নেশা করেছেন? করব এইবার এখন। আ আতিয়াকে কথা বলতে না দিয়ে আবরার আতিয়ার ঠোঁটের উপরে হামলে পড়ে। আবরার আতিয়ার ঠোঁট চুষতে থাকে, যেন কত বছর তৃষ্ণার্ত, তাই সেই তৃষ্ণা এখন আতিয়ার ঠোঁট থেকে মেটাচ্ছে। আতিয়ার দম বন্ধ হয়ে যাচ্ছে। সে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে, কিন্তু আবরার ওকে শক্ত করে চেপে ধরেছে। আতিয়া আবরারের অনেক খাটো হওয়ায় আবরার আতিয়াকে কিস করতে গেলে নিচু হওয়া লাগছে, তাই সে এবার আতিয়াকে উপরে তুলে নিল, নিজের সমান সমান হাইট করে নিল। তারপর ওইভাবে কিস করতে করতে দেয়ালের কাছে নিয়ে গেল। তারপর আতিয়াকে ওইখানে ছেড়ে দিল। আতিয়া ঝাড়া পেতে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আবরারও জোরে জোরে শ্বাস নিচ্ছে। আবরার এইবার আতিয়ার ওড়না খুলে ছুঁড়ে ফেলে দিল। তারপর আতিয়ার গলায় মুখ ডোবালো। আতিয়া ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে, যার দরুন আবরার এইবার আতিয়ার গলায় জোরে কামড় দিল। কামড়টা এত জোরে ছিল যে আতিয়া একদম চুপ হয়ে গেল, কিছু বলল না। আবরার আতিয়ার গলায় ছোট ছোট কিসে ভরিয়ে দিল। তারপর আতিয়ার মুখেও ছোট ছোট চুমু দিতে লাগলো। আতিয়া যেন এইবার লজ্জা লাগছে। ওর আর খারাপ লাগছে না, বরং আবরারের সামনে এভাবে অন্যাবিহীন লজ্জা লাগছে। আবরার এবার আতিয়ার জামায় হাত দিতেই আতিয়া বলে উঠল, কি করছেন? আবরার নেশাক্ত কণ্ঠে বলল, বিলিভ মি জান, আমি আর থাকতে পারছি না। আমাকে তোর সাথে মিশে যেতে দে, আমি তোর দহনে ফুটছি। আবরার ওর নেশাত্মক কণ্ঠ শুনে আতিয়া আর কিছু বলতে পারল না। আতিয়ার নীরবতা আবরার সম্মতির লক্ষণ ধরল। তারপর সে আতিয়ার জামার পেছনে থাকা ফিতা খুলে ফেলল। আতিয়া এইবার কোনো মতে বলল, আমার ভয় করছে। আতিয়া আর কিছু বলল না। আবরার এইবার আতিয়ার জামা খুলতে নিলেই আতিয়া আবরারের বুকে মুখ গুজে দেয়। তারপর বলে, আমার লজ্জা লাগছে। আবরার হাসকি স্বরে বলল, লজ্জা টজ্জা বাদ দাও জান, এখন আমাকে ফোকাস করো। আতিয়া লজ্জায় মরে যাওয়ার অবস্থা, তবুও সে বলল, আপনার তো মেয়েতে অ্যালার্জি, তাহলে? অ্যালার্জি আছে মেয়েতে, বউতে নেই। আর যদিও অ্যালার্জি থাকে তো সেটা এখন জানালা দিয়ে পালিয়েছে। নির্লজ্জ মাফিয়া, আমি এইখানে এসব পরবো না। আবরার আতিয়াকে নিজের বুক থেকে সরিয়ে মুখের সামনে এনে কানের কাছে ফিসফিস করে বলল, বাসর করার জন্য এটাই পারফেক্ট জায়গা। আমাদের প্রথম বাসর কোথায় হয়েছে এটা স্মরণীয় হিসেবে থাকবে, যেটা তুমি আমি কখনো ভুলতে পারবো না। আর চিন্তা করো না, কেউ আসবে না এখানে। বলে আবরার আতিয়ার ঠোঁটে আবারও হামলে পড়ল। আতিয়াও এইবার আর ছোটাছুটি না করে আবরারের সাথে রেসপন্স দিতে লাগলো। আবরার আতিয়ার রেসপন্স পেয়ে উন্মাদ হয়ে গেল। আবরার এবার আতিয়ার শরীরের উপর নিজের ভর ছেড়ে দিল। পাড়ি জমালো দুজনে ভালোবাসার অতল সাগরে, যে সাগরে ডুব দিলে মরবে না তারা, বেঁচে থাকবে, সুখের মরণ হবে তাদের। রাতের আধার কাটিয়ে নতুন সকালের আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে রুমের ভিতর প্রবেশ করল। সোনালি রোদের স্পর্শে রুমের নিস্তব্ধতা ভেঙে যেন নতুন দিনের সূচনা হলো। দূরে কোথাও পাখির কিচিরমিচির, হালকা বাতাসে দুলতে থাকা পর্দা, সব মিলিয়ে এক প্রশান্তিময় সকাল। এই নতুন ভোর শুধু দিনের নয়, যেন এক নতুন সম্পর্কের সূচনা। সূর্যের এই রোদ আতিয়ার মুখে পড়তেই সে পিটপিট করে চোখ খুলে তাকালো। চোখ খুলেও যেন তাকাতে পারছে না, মাথাটা ঝিমঝিম ধরে আছে, তাই সে আবারও চোখ বন্ধ করে নিল। আতিয়া এবার রোদ থেকে বাঁচতে একটু কাত হলো, সাথে সাথে সমস্ত শরীর ব্যথায় কুকড়ে উঠল। আতিয়া ব্যথা সহ্য করতে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। ওয়াশরুম থেকে পানির শব্দ শোনা যাচ্ছে, হয়তো আবরার আছে, তাই আতিয়া বেশি মাথা ঘামালো না। সে চুপচাপ কম্বল গায়ে দিয়ে শুয়ে রইল। কিছু সময় পর আবরার একটা তাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হতেই আতিয়া সেদিকে তাকালো। তাকিয়ে দেখলো আবরার সদ্য গোসল করে আসছে, মাথা চুল বেয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, আর একটা তাওয়াল পরে আছে মাত্র গায়ে, কিছু দেয়া নেই। এটা দেখে আতিয়া লজ্জায় কম্বলের ভিতরে মুখ লুকালো।
আতিয়াকে এভাবে মুখ লুকাতে দেখে আবরার আতিয়ার কাছে এসে বলল। এইভাবে মুখ লুকাচ্ছ কেন? আতিয়া কম্বলের ভেতরে থেকে জবাব দিল। নির্লজ্জ মাফিয়া, জামা পরুন তাড়াতাড়ি। আবরার ভ্রু কুঁচকে বলল। কেন? তারপর আবারও দুষ্টু হেসে বলল। লজ্জা লাগছে নাকি ঘরবালি? কালকে তো সব লজ্জা ভেঙে দিলাম, তার এখনো লজ্জা কমেনি। সমস্যা নেই, আমি লজ্জা ভাঙার জন্য এখনো রেডি আছি। তুমি বললে এক্ষুনি ভাঙাতে পারি, আই ডোন্ট মাইন্ড। আবরারের কথা শুনে আতিয়ার কাল রাতের কথা মনে পড়ে গেল। তার এখন কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। ইস, নির্লজ্জ নির্জীব মানুষ আমাকে লজ্জা দেওয়ার জন্য মনে হয় উঠে পড়ে লেগেছে। আতিয়াকে কোনো কথা বলতে না দেখে আবরার আবারও বলল। কি ঘরবালি, আমি কি লজ্জার লোডশেডিং করব? আতিয়া কম্বলের থেকে বেরিয়ে দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বলল। না না না, লাগবে না। ও আচ্ছা, তাই নাকি? আতিয়া উপন্যাস মাথা ঝাঁকিয়ে বলল। কি? আবরার দুষ্টুমি কণ্ঠে বলল। ঘরবালি, তোমার এই রূপ দেখে তো আমি আবারও কন্ট্রোল হারা হয়ে যাচ্ছি। এবার কি হবে? আতিয়া এবার নিজের দিকে তাকালো আর তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ আতিয়ার গায়ে আবরারের সাদা শার্ট, তাও শার্টের উপরে দুটো বোতাম খোলা। এটা দেখে আতিয়া তাড়াতাড়ি নিজের গায়ে কম্বল টেনে নিল। আতিয়ার এমন কাজে আবরার হেসে ফেলল। আতিয়া আবরারের হাসির দিকে তাকিয়ে রইল মুগ্ধ নয়নে। আবরার এবার ফার্স্ট এড বক্স থেকে 2টা ঔষধ এনে আতিয়ার সামনে ধরল। তারপর এক গ্লাস পানি আতিয়ার কাছে দিয়ে বলল। ওষুধ দুটো খেয়ে নাও। আতিয়া ঔষধ দুটোর দিকে তাকিয়ে বলল। কিসের ঔষধ? একটা পেইন কিলারের ওষুধ, আর তোমার এখনো বাচ্চা কনসিভ করার বয়স হয়নি, তাই এটা সেফটির জন্য খেতে হবে। আবরারের কথার মানে আতিয়া বুঝে গেল, তাই সে বলল। না, আমি এই ঔষধ খাবো না, আর আমার বয়স 17+। তাহলে আমি এখনো ছোট নাকি? আবরার মেয়েকে রাগ নিয়ে বলল। বেশি পকর পকর না করে ওষুধ খাও, আর যদি না খাও তাহলে থাপ্পড় মেরে মেরে খাওয়াবো। নাও তাড়াতাড়ি খাও। আতিয়া ঠোঁট উলিয়ে আবরারের হাত থেকে ঔষধটা নিল, তারপর সেটা মুখের ভেতর ফেলল। আবরার এর হাত থেকে পানি নিয়ে নিল। এর মধ্যে আবরারের ফোনে কল আসলো। আবরার টি টেবিল থেকে নিজের ফোনটা ওঠালো, তারপর কথা বলার জন্য ব্যালকনিতে চলে গেল। এর মধ্যে আতিয়া তাড়াতাড়ি মুখ থেকে সেফটির জন্য যেই ওষুধটা সেটা বাহির করে নিল। তারপর সেটা বালিশের নিচে রেখে দিল আর পেনকিলারটা খেয়ে নিল। আবরারের কথা শেষ করে রুমে এসে দেখে আতিয়া গ্লাস হাতে বসে আছে। আবরার আতিয়ার কাছে গিয়ে গ্লাসটা নিয়ে বলল। গুড গার্ল, এরপর থেকে তেরামি না করে খেয়ে নেবে, ওকে? আতিয়া শুধু উপনিস মাথা ঝুঁকালো। আবরার এইবার কভার থেকে ফর্মাল ড্রেস বার করলো, তারপর ওয়াশরুমে চলে গেল। আতিয়া এখনও চুপচাপ বসে আছে বেরিয়ে। আবরার ড্রেস পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল সেট আপ করতে লাগলো। নিজেকে পরিপাটি করে সাজিয়ে আতিয়ার দিকে ফিরল, যে এতটা সময় আবরারের সাজগোজ দেখে যাচ্ছিল। আবরার আতিয়ার কাছে এসে বলল। আমি জানি আমি হ্যান্ডসাম কিউট বয়, তাই বলে এইভাবে চোখ দিয়ে গিলে খাবে মেয়ে, এটা ঠিক না। আবরারের কথাতে আতিয়া থতমত খেয়ে গেল। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল, যা দেখে আবরার হালকা হাসল। তারপর আতিয়ার উদ্দেশ্যে বলল। আমি অফিস যাচ্ছি, দুপুরের আগে চলে আসব। তুমি রেডি হয়ে থাকো, কারণ আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে সোজা কক্সবাজার যাব, দাদির কাছে যাব। কক্সবাজারে যাওয়ার নাম শুনে আতিয়া খুশি মনে বলল। আমরা সত্যি যাব? আর এখন ওঠার দরকার নেই, শুয়ে থাকো। পেইন কিলার খেয়েছো তো ব্যথা ভালো হয়ে যাবে আস্তে আস্তে। আর আমি সার্ভেন্টদের দিয়ে উপরে খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। চল। আতিয়া শুধু ছোট্ট করে বলল। আচ্ছা। আবরার এইবার বাড়ি থেকে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে, আর আতিয়া আবরারের কথা মতো বেরিয়ে শুয়ে রইল। হাই মিস ফারিহা। ফারিয়া আতিয়াদের বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। অনেকদিন দেখা হয়নি, গল্প করা হয়নি, হাজারো কথা জমে আছে। ফারিয়া মাথা নিচু রেখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় অতি পরিচিত কোনো কণ্ঠস্বর শুনে ফারিহার পা থেমে যায়। তারপর সে পেছনে তাকিয়ে দেখে রাকিব দাঁড়িয়ে আছে। ফারিয়া সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে বলল। হ্যালো রাকিব ভাই, কেমন আছেন? যাক, তাহলে চিনতে পেরেছ। আপনাকে চিনতে পারবো না কেন? এই অধম যতদিন বেঁচে থাকবে ততদিন আপনাকে মনে রাখবে। আচ্ছা, তাই নাকি? কোথায় যাচ্ছিলেন? আতিয়ার কাছে যাচ্ছি। অনেকদিন দেখা হয়নি, কথা বলা হয়নি, হাজারো কথা জমে পড়েছে, তাই। ভাবি তো বাসায় নেই। ফারিয়া রাকিবের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। নেই মানে? কোথায় গেছে? আবরার আর ভাবি কক্সবাজার গেছে বেড়াতে। ও আচ্ছা। মিস ফারিহা, আপনি এখন কোথাও যাবেন?
বাসায় যাব। কিছু মনে না করলে এই বিকেলটা আমরা পার্কে গিয়ে ঘুরতে পারি, যাবেন? রাকিবের মুখে ঘুরতে যাওয়ার অফারে ফারিয়ার মন খুশিতে নেচে বেড়াচ্ছে। এখানে যদি রাকিব না থাকতো তাহলে হয়তো এই রাস্তার মাঝখানে নাচ করত। নিজের খুশি সংবরণ করে বলল, যাব। চলেন। এই বলে ওরা দুজনেই একটা রিক্সা ভাড়া করে পার্কের উদ্দেশ্যে গেল।